চলে গেলেন রূপালী পর্দার নবাব খ্যাত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। জোহরের পর এফডিসিতে জানাজা শেষে আজিমপুরে দাফন, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10টা 15 ইন্তেকাল করেছেন। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার চিকিৎসা করাতে যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া। গুলশানের বাসায় দেখা করলেন মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা, দোয়া চাইলেন দেশবাসীর কাছে। আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িতদের অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, 15 জনের বিরুদ্ধে হবে ফৌজদারি মামলা। যে সকল শিক্ষার্থী এক্সিস্টিং ছিলেন তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, তাদেরকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার বহিষ্কার করা অলরেডি হয়েছে। আজকে সেটা কনফার্মেশন হলো। দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের মামলা। টিউলিপের পর এবার তার বোনের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার খবর। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনরা জানান, রাতে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হবে। সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 81 বছর বয়সী প্রবীর মিত্র শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। 1969 সালে জল ছবি দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন প্রবীর মিত্র। এছাড়া তিতাস, একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, অশান্ত ঢেউ, গাঁয়ের ছেলে, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10টা 15 ইন্তেকাল করেছেন। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে। আর বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র নামেই রয়ে গেছে প্রবীর মিত্র। কিন্তু আসলে তিনি আপাদমস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন। চিকিৎসা করাতে লন্ডনে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রবিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা দেখা করেছেন। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। এ সময় তারা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নেন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে পরে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাবেন মির্জা ফখরুল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাবাস, নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি। তবুও আওয়ামী লীগের আমলে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ব্যাপারে তখন থেকেই শুরু প্রস্তুতি। অবশেষে মঙ্গলবার রাতে চিকিৎসা করাতে যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া। রোববার রাতে খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদও। পরে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা
যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাদা করে কোনো রাজনৈতিক আলাপ হয়নি, তবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার তাগিদ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। জানা গেছে প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন খালেদা জিয়া। সেখানে দীর্ঘদিন পর দেখা হবে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এ দফায় বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক, নার্স সহ 15 জন। লিভার সিরোসিস ও আর্থ্রাইটিসে আক্রান্ত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের সময় রংপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 56 শিক্ষার্থীকে 1 এবং 2 সেমিস্টার করে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 15 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অভিযুক্তদের সবাই ছাত্রলীগের নেতাকর্মী। 109তম সিন্ডিকেট সভায় 2 শিক্ষক এবং 7 কর্মকর্তা কর্মচারীকে চূড়ান্তভাবে বহিষ্কারেরও আলোচনা হয়। গেল 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব নেয়ার পর ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীকে খুঁজে বের করতে তথ্যানুসন্ধান কমিটি করেন। কমিটির প্রতিবেদনে 71 জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়। রোববার 109তম সিন্ডিকেট সভায় 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টার এবং 23 শিক্ষার্থীকে 1 সেমিস্টার করে ড্রপের সিদ্ধান্ত হয়। পাশাপাশি 15 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান উপাচার্য, যাদের বেশিরভাগই ছাত্রলীগ নেতাকর্মী। যে সকল শিক্ষার্থী এক্সিস্টিং ছিলেন তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, তাদেরকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার বহিষ্কার করা অলরেডি হয়েছে। আজকে সেটা কনফার্মেশন হলো এবং তাদেরকে আমরা যে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিল সেই সকল ডিপার্টমেন্ট আগেই আমরা অবহিত করেছি। সেই সিন্ডিকেটের অ্যাপ্রুভালটা আমাদের এখানে ছিল, সেই অ্যাপ্রুভালটা আজকে কনফার্ম হয়েছে। আবু সাইদ হত্যা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বহিষ্কারকৃত 2 শিক্ষক এবং 7 কর্মকর্তা কর্মচারীকে আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কথাও জানান উপাচার্য। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, তাদের সেই নোটিশের আলোকে কোনো আমরা জবাব পাইনি। যেহেতু তারা পলাতক, আমরা আগামীতে একটা পূর্ণাঙ্গ আমরা তাকে বহিষ্কার করার একটা আগামী সিন্ডিকেট আমরা এজেন্ট আকারে উঠাবো। সিন্ডিকেট সভায় 2018 সালের আইন অনুযায়ী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যকে সমর্থন দেয় সিন্ডিকেট সদস্যরা। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে ক্যাম্পাসে কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন না করারও সিদ্ধান্ত হয়। সরকার মাধারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আয়োজিত মহড়ার প্রশংসা করেন ডক্টর ইউনূস। ক্ষিপ্রতা, দক্ষতা আর কৌশলের কাছে কুপকাত শত্রুপক্ষ। রাজবাড়ীতে শীতকালীন মহড়ায় সেই প্রস্তুতির প্রদর্শনী করল সেনাবাহিনীর 55 পদাতিক ব্রিগেড। সরেজমিনে উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ছিলেন 3 বাহিনীর প্রধানরা। মহড়া শেষে দেয়া ভাষণে বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনূস। এইরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন। এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে 55 ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। তাই দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে
আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় 1 ঘন্টা ধরে চলে শীতকালীন এই মহড়া। এর মাধ্যমে আরও আভিযানিক দক্ষতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী, সেই প্রত্যাশা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ। টিউলিপ সিদ্দিকের পর এবার শেখ রেহানার আরেক মেয়ে আজমিনার বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান মিলল লন্ডনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবীর দেয়া ওই ফ্ল্যাটে বাস করেছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2009 সালে আজমিনা হক রূপন্তীকে হ্যাম্পস্টেডের ফ্ল্যাটটি উপহার দেন বাংলাদেশি মঈন গনি, যেটিকে ঠিকানা হিসেবে ব্যবহার করেন টিউলিপ। লেবার পার্টির হয়ে মাত্র 16 বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিকী যেন এখন ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। একের পর এক দুর্নীতি আর অনিয়মের খবরে বিতর্ক যেন কাটছেই না টানা 4 বারের এমপিকে নিয়ে। এবার ছোট বোনকে উপহার দেওয়া ফ্ল্যাটে বসবাসের অভিযোগ তার বিরুদ্ধে। লন্ডনের অভিজাত এলাকা কিংস ক্রসের পর এবার হাইকেটেও মিলল টিউলিপ পরিবারের বিনামূল্যের ফ্ল্যাটের খবর। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দি সানডে টাইমস। এতে বলা হয় 2009 সালে শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা হক রূপন্তীকে হ্যাম্পস্টেডের ওই ফ্ল্যাটটি কোনোরকম আর্থিক বিনিময় ছাড়াই হস্তান্তর করেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। অভিযোগ, ছোট বোন আজমিনার নামে থাকলেও হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডের ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন খোদ শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। তবে সময়কাল উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। 2012 সালে কোম্পানি হাউসের নথিতে ফ্ল্যাটটিকে নিজের ঠিকানা হিসাবে অন্তর্ভুক্ত করেন টিউলিপ। 2014 সালেও একটি অলাভজনক প্রতিষ্ঠানের ট্রাস্টি থাকাকালীন উত্তর লন্ডনের ওই ঠিকানা ব্যবহার করেন বঙ্গবন্ধু নাতনি। সানডে টাইমসের দাবি, 2016 সালেও উপহার পাওয়া ওই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তবে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্যই বোনের ফ্ল্যাটটিতে বসবাস করেছিলেন টিউলিপ। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন শেখ হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশি মঈন গনির কাছ থেকে ফ্ল্যাটটি পান আজমিনা সিদ্দিক, যা 6.5 লাখ ইউরোর বিনিময়ে বিক্রি করেন 2021 সালে। বলা হয় এই মঈন যুক্তরাজ্যে বাংলাদেশের পরামর্শক হিসেবে কাজ করেছেন। এর আগে 41 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার খবর ছাপা হয় ব্রিটিশ গণমাধ্যমে। অনিক রহমান, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক বলছে তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেবে তারা। দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। নানা কারণে আলোচিত ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সময়ের পথ পরিক্রমায় দুদকের মামলার জালে শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য। দুদক বলছে ঢাকা দক্ষিণের পলাতক সাবেক এই মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য প্রমাণ মিলেছে। এছাড়া তাপসের ব্যাংক হিসাবে মিলেছে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ। 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। শেখ পরিবারের সদস্য হয় কেবল রাজনীতি নয়, আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের নিয়ন্ত্রণকারী হয়ে উঠেছিলেন ফজলে নূর তাপস। কিন্তু গণঅভ্যুত্থানের মাঝে সস্ত্রীক দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ঠিক করবেন কি প্রক্রিয়ায় এবং কিভাবে কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। এদিন প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।
যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই কথা বলেন। জানান, তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, না হলে মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিবাদ। প্রেস ক্লাবে আরেক আলোচনায় এবছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে বেরিয়ে এসে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো যথাযথ পরিবেশ এখনও তৈরি হয়নি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবে। কেবল ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তুলে ধরেন নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের অবস্থান। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় চলতি বছরের মধ্যেই ভোট দেওয়ার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যারা নিশ্চিত হতে চায় এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, আমরা মনে করব যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে। নেতারা বলেন, যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তাদের অনেকে এখনো স্ব পদে বহাল আছে। দেশ পরিবর্তন করতে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি, এমনটাই বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার মন্তব্য, গত 15 বছর ধরে নির্বাচন কলুষিত হয়েছে। জানান, ভোটারদের আস্থায় আনতে প্রয়োজনীয় সবকিছুই করবে কমিশন। জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। গেল বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন 18 লাখ ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে তালিকায়। স্বচ্ছতা আনতে এবার প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদ কার্যক্রম। আমি আমার বর্তমান অবস্থান থেকে এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করেছে ইসি। গত 15 বছরে নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতা তৈরি হয়েছে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বাস ফেরানোর চেষ্টা করছে ইসি, যা কমিশনারদের সামনে বড় সুযোগ। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না, জানান কমিশনাররা। আপনার লিডারশিপের উপরেই আমার মনে হয় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের একটা অন্যতম ফ্যাক্টর। মানুষের অনীহা আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে, আর সেই আস্থার ভাব সৃষ্টি হবে প্রথম দিন থেকে। আপনি যে যাচ্ছেন, আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না। গতানুগতিকভাবে করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম, পারসেপশনের কথা বললাম, মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। আবারও অনুরোধ করছি, সামান্যতম অবহেলা, সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয়। একটা সঠিক ভোটার তালিকা চাই, যেটা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য, নির্বাচনের জন্য পূর্বশর্ত। সিইসি বলেন, ক্রান্তি লগ্নে কমিশন দায়িত্ব নিয়েছে, তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার সুযোগ নেই। পাশাপাশি বলেন, কর্মকর্তাদের মন মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই ভালো কিছু বয়ে আনবে না। জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কর্মকর্তাদের গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তবে ঠিক কবে নাগাদ তা ঘোষণা করা হবে সেটা বলতে পারেননি তিনি। বিকেলে রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, ছাত্র জনতার দাবি অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুতেও কাজ করছে সরকার। নতুন বছর শুরুর আগের দিন ছাত্র জনতার পক্ষে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত সরকারিভাবেই সে ঘোষণা আসবে এমন আশ্বাসে 15 দিনের আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করে নতুন বছরেরও 5 দিন পেরিয়ে গেছে, এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে না পারলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন ঘোষণার জন্য আরও সময় লাগবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি, যেটা কতদূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। প্রশ্নের উত্তরে তিনি জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা সরকারের অন্যতম অগ্রাধিকার। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা, এটা আমাদের একটা দায়। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেটলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এছাড়াও চাঞ্চল্যকর হিসেবে আলোচিত সাংবাদিক সাগরিনী হত্যা মামলারও বেশ অগ্রগতি হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ওনারা অনেক অসম্ভব খাটছেন, ভালো কিছু আমি বলবো না, বাট ওনাদের এফার্টসের কোনো কমতি নাই, আমি এটা বলছি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবীরা বলছেন, এই রায় প্রমাণ করে রাজনৈতিকভাবে নাজেহাল করতেই তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একের পর এক মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007-8 সালে 17টি মামলা হয়েছিল সেনা সমর্থিত সরকারের আমলে। এর মধ্যে ছিল গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় দায়ের হওয়া চাঁদাবাজির এই 4 মামলা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য অনেক মামলার মতোই গত 23 অক্টোবর চাঁদাবাজির এই 4 মামলাও বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয় আপিল বিভাগেও। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না। আইনজীবীরা বলছেন, এই 4 মামলা প্রমাণ করে এর মাধ্যমে কতটা নির্যাতন এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে তারেক রহমানকে। জনাব তারেক রহমান হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছে। যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। 111 পরবর্তী এবং আওয়ামী লীগ সরকার মিলিয়ে মোট 82টি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে। তার আইনজীবীরা বলছেন, আর 18 থেকে 19টি মামলা বাতিল হলেই সম্পূর্ণ মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তার দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না। 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে।
2008 সালের 11ই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তঃকাডার বৈষম্য নিরসন এবং ভেরিফিকেশনে বাদ পড়া চাকরি প্রার্থীদের কর্মসূচিতে সরগরম ছিল সচিবালয় এলাকা। এর মধ্যে বিসিএস 43 ব্যাচের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনর্বিবেচনার আবেদন করেছেন। এছাড়া এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা প্রায় 6000 সহকারী অধ্যাপক পদোন্নতির দাবি করেছেন। পুলিশের ট্রেনিং নিয়ে অব্যাহতি পাওয়া এসআই ক্যাডেটরাও সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। কদিন আগেও এরা সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে ছিলেন। চাকরি জীবনে ঢোকার কদিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাদ পড়া 321 জন সচিবালয় এলাকায় অবস্থান নেন সকালে। বলেন কোনো রকম কারণ দর্শানো ছাড়াই অব্যাহতি পেয়ে পরিবার সহ বিপদে পড়েছেন তারা। চাকরি পুনর্বহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেন পুলিশের 40তম ব্যাচের এসআই ক্যাডেটরা। নানা অযৌক্তিক অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, নয় আমাদের চাকরিতে যোগদান করা। আমার আর কোনো দাবি নেই, আমরা দরকার হলে এখানে অনশন করব। কারা অধিদপ্তরের কারারক্ষী পদেও নিয়োগের সময় ভেরিফিকেশনে বাদ পড়ে 48 জন। তারাও অবস্থান নেন সচিবালয়ের সামনে। নিজেদেরকে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নয় দাবি করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। ডিএসবি ভেরিফিকেশন আর এনএসএ ভেরিফিকেশন হওয়ার পর আমাদেরকে কোনো ধরনের আর এরপরে রোল প্রকাশ করে নাই, আমাদেরকে নিয়োগপত্র দেয় নাই। আমাদের কি সমস্যা, আমাদের কি কারণে বাদ দিতেছে, কি কারণে নিবে কি না, এগুলো আমাদের কখনো বলতেছে না। 43তম বিসিএস এর দ্বিতীয় দফা প্রজ্ঞাপনে বাদ পড়া 227 জনের অনেকেই অবস্থান নেন সচিবালয়ের সামনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা। ভেরিফিকেশন পুনর্বিবেচনার দাবির বিষয়ে সচিব ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। কর্মসূচিতে তাদের পক্ষে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। যাদের এই 3-4 ধরনের অপরাধ নাই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো ধরনের এই ভেরিফিকেশন বঞ্চনাতে তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হয় এই ভেরিফিকেশন বঞ্চনাতে তাদেরকে ফেলানো উচিত হবে না। আমাদের উপস্থিতিতেই আমাদের জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব মহোদয়, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন একটি চিঠি ইস্যু করার। তারা আগামী বৃহস্পতিবার একটি মিটিং কল করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভা করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তারা। বলেন আমলাতান্ত্রিক জটিলতায় হাজারো চিকিৎসককে পদোন্নতি দেওয়া হচ্ছে না। দ্রুত সারা দেশের মেডিকেল কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদ সৃষ্টি করে পদায়নের দাবি জানান চিকিৎসকরা। আপনার ইচ্ছা হয়েছে, আপনি একটা রাজনৈতিক নেতা, আপনার বাসার পাশে একটা মেডিকেল কলেজ বানাবেন। আপনি বিল্ডিংটা করলে অনেক লাভ, ফার্নিচার কিনলে লাভ। আপনি ওই বিল্ডিং ফার্নিচার করে চলে গেছেন, স্টুডেন্ট ভর্তি করে চলে গেছেন। এই স্টুডেন্টদেরকে কারা পড়াবে? আমাদের স্বাস্থ্যের চিফ একজন ডাক্তার হবে। সচিব ডাক্তার হতে কোনো অসুবিধা নাই, আমার মনে হয় না সচিব ডাক্তার হতে কোথাও কোনো বাধা আছে। তো যদি সংস্কার হয়, এটা তো সংস্কার হতে হবে যে স্বাস্থ্যের যে চিফ সে ডাক্তার হবে। অন্য সব ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ক্যাডার সবচেয়ে বঞ্চিত খাত বলে মন্তব্য করেন চিকিৎসকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের কারো অসহযোগিতার কারণে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। এ অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। অভিযোগের সত্যতা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তা সমাধানের তাগিদ দেন। আর অর্থ উপদেষ্টা জানান, সৌদি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানিকেও বিনিয়োগ করতে দেয়নি বিগত সরকার। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে গবেষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। সেই রিপোর্টের প্রকাশনা অনুষ্ঠানে সৌদি আরবকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ঢাকার কোনো ইস্যুতে না নেই রিয়াদের। তবে সৌদি বিনিয়োগকারীরা এদেশে আসতে আগ্রহী হলেও নানা মারপ্যাচে তাদের নিরুৎসাহিত করার অভিজ্ঞতা তুলে ধরেন প্রভাবশালী এই কূটনীতিক। নিজ দেশের তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও কেন এখানে বিনিয়োগে সফল হয়নি তাও জানান রাষ্ট্রদূত। আরামকো বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। তারা 2-3 বার চেষ্টা করেছে, কিন্তু এ ধরনের বড় বিনিয়োগ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। আমরা বুঝি সবাই না, ব্যক্তি স্বার্থে কেউ এমন করেছে।
পররাষ্ট্র উপদেষ্টাও বিনিয়োগ পরিবেশ নিয়ে সৌদি রাষ্ট্রদূতের যে অভিজ্ঞতা তা স্বীকার করে নেন। বলেন, এ অবস্থার পরিবর্তনে কাজ করছে বর্তমান সরকার। দীর্ঘদিন আমরা দাবি করেছি সবচেয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি আশ্বস্ত করতে চাই এই অবস্থা পাল্টাতে কাজ করছি আমরা। এরপর সৌদি বিনিয়োগকারীরা আসলে ভিন্ন অভিজ্ঞতা হবে তাদের। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা জানান, কেবল সৌদি আরব নয়, আরও কিছু দেশের বিনিয়োগকারীরাও চলে গেছে গেল সরকারের সময়। রাজনৈতিক সরকারের মতো দীর্ঘদিন ক্ষমতায় না থাকলেও কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করা যায় তেমন কিছু করে যেতে তারা সচেষ্ট বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরামকোর মতো ঘটনা কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের সাথেও ঘটেছে। পরে তারা ভিয়েতনামে বিনিয়োগ করেছে। কেবল দুর্নীতি নয়, নীতিগতভাবেও অনেক ভুল ছিল তখন। এই সরকারে আমরা যারা আছি তারা বেশি দিন থাকবো না, কিন্তু ভালো কিছু কাজ করে পদচিহ্ন রেখে যেতে চাই। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সৌদি আরবের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর কথা বলেন। সে কাজে সরকার অবকাঠামো ও সুশাসনের ক্ষেত্রে যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেগুলো সহায়ক হবে বলেও মনে করেন তিনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের এমডিকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের চেয়ারম্যানরা জানান, আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানে এমডি সরিয়ে দেওয়ার শর্ত দিয়েছে। বলেন, ঋণ কেলেঙ্কারিতে সম্পৃক্ততা না থাকলে অডিট শেষে এমডিরা আবার স্বপদে ফিরবেন। গেল 1.5 দশকে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে। লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকের সম্পদের গুণগত মান মূল্যায়নের কথা জানান গভর্নর। এরই মধ্যে কেপিএমজি এবং আর্নেস্টিং নামে 2টি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক পর্যায়ে 6টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করবেন 2টি প্রতিষ্ঠান। নিরীক্ষা প্রতিষ্ঠানের পরামর্শে ঋণ কেলেঙ্কারিতে সমালোচিত 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যানরা। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন, এক্সিম এবং আইসিবি ইসলামী ব্যাংক। এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছে বেশিরভাগ ব্যাংক। এটা রিকোয়ারমেন্ট অফ দি অডিটর্স। তারা চান যে তারা যে কার্যক্রম করবেন এটা আনইন্টারাপ্টেড হওয়া দরকার। ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদের উপস্থিতিটাকে তারা ওয়েলকাম করছেন না। একটা নির্দিষ্ট সময়ের জন্য, যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে কিংবা আমাদের কাজটার প্রতি তারা ইনফ্লুয়েন্স খাটাবে, এই জন্য তাদেরকে ছুটি দিল, আর কিছু নাথিং এলস। প্রথম পর্যায়ে 6টি ব্যাংক নিরীক্ষা করা হলেও পর্যায়ক্রমে সব ব্যাংকই নিরীক্ষার আওতায় আসবে। ঋণ কেলেঙ্কারিতে ব্যাংকের এমডি সহ অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যাংক কোম্পানি এবং দেশের প্রচলিত আইনে বিচার হবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যানরা। দায়ী হবে এই কাজের জন্য তাদের ব্যাপারে তো দেশের আইন, ব্যাংকিংয়ের আইন, দেশের আইন সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হবে। প্রমাণ ছাড়া তো কারোর ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারবেন না আপনি, আর নির্দোষ কারোর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন না। ঋণ কেলেঙ্কারিতে কোনো সম্পৃক্ততা না থাকলে নিরীক্ষা শেষে ব্যাংকের এমডিরা আবারও স্বপদে ফিরবেন বলেও জানান ব্যাংকের চেয়ারম্যানরা। এমডির জন্য সংশ্লিষ্ট না থাকে চলে আসবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড, 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতে। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 50,000 টাকা করে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের 25,000 করে জরিমানা করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 3-এর আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় 39 জনকে খালাস দেওয়া হয়েছে। মামলায় উল্লেখ, উল্লাপাড়ার চক পাঙ্গাসি গ্রামের সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। 2017 সালের 21 জানুয়ারি সাইফুল সহ কয়েকজনের উপর আসামি হাসানুর রহমান হাসুর নেতৃত্বে হামলা করে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় 51 জনকে আসামি করে মামলার পর তদন্ত শেষে 2017 সালের 19 অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
পুলিশ। দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলার রায় প্রদান করেন আদালত। বরিশালের সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট 3 ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। রোববার বিকেলে 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলে ধর্মঘট। এতে বরিশালের নগরীর সকল ফার্মেসি বন্ধ হয়ে যায়। পুলিশ জানে রোববার ভোর রাতে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। সমিতির জমি নিয়ে পূর্ববিরোধের জেরেই এই ঘটনার সাথে পাশের আবাসিক হোটেল ব্যবসায়ী ইকবাল আজমের সম্পৃক্ততার অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের দাবি জানান সমিতির নেতারা। একই সাথে ক্ষতিপূরণের দাবিতে বিকেল 5টা থেকে নগরীর প্রায় 1000 ফার্মেসি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। সন্ধ্যায় বরিশাল শেরি বাংলা মেডিকেলের সামনের সড়ক অবরোধ করে রোগীর স্বজনরা। আসামি গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসের পর ফার্মেসি খুলে দেন ব্যবসায়ীরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভোলার মনপুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। কমিটিতে রয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ডক্টর শামীম আহমেদ, অতিরিক্ত উপপরিচালক আলী আজম শরীফ এবং অতিরিক্ত উপপরিচালক AFM শাহাবুদ্দিন। প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 3 কর্মদিবসের মধ্যে। এর আগে কৃষকদের প্রণোদনা ও বীজ সহায়তা না পাওয়ার বিষয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। পরে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন তিনি। এর আগে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় 55 পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন করেন সেনা প্রধান। সেখানে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও। মহড়া পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহড়া শেষে দেয়া ভাষণে শীতকালীন মহড়ার কৌশল ও দক্ষতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ায় অভিবাসী এক ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সেডাং জেলা থেকে আটক করা হয় যুবকটিকে। স্থানীয় পুলিশের বিবৃতিতে জানা যায়, মঙ্গলবার অজ্ঞাত এই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত এই নারীর হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া 23 বছর বয়সী বাংলাদেশি অভিবাসী মালয়েশিয়ার পুত্রজায়ান নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পূর্ব পরিচিত এই নারীকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করে ওই বাংলাদেশি যুবক। অভিযুক্ত এই যুবককে রিমান্ডে রাখার আদেশ দিয়েছে আদালত। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে নৈশ ভোজ। নতুন বছরকে স্বাগত জানাতেই এই উদ্যোগ নেয় বার্সেলোনার স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। দেশটির প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে এই আয়োজন করা হয়। বার্সেলোনার স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজিত এই নৈশভোজে অংশ নেয় দেশটিতে বসবাসরত বহু প্রবাসী। গল্প আড্ডায় মুখরিত হয় অনুষ্ঠানটি। পুরনো বছরের সব গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় একত্রিত হয় সবাই। বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সংগঠনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আফাস জনি, লোকমান হোসেন, আব্দুল হাকিম, সালাউদ্দিন, সভাপতি জাকির হোসেন সহ বহু গুরুত্বপূর্ণ সাংগঠনিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।